গোবিন্দপুর গ্রামে শেখর আর সুমন নামে দুই মাছ ব্যবসায়ী থাকত। শেখর ধনী ও অহংকারী একজন মানুষ, অপরদিকে সুমন গরিব হলেও খুব সরল প্রকৃতির মানুষ। একদিন মাছের আড়তে তারা জেলেদের কাছ থেকে মাছ কিনছিল। মাছের আড়তে শেখরের দোকানের সামনে অনেক জেলেরা ভিড় করেছে। শেখরদা, কুচো মাছ এনেছি, একবারে জলের দামে দিয়ে দেবো। আরে তুই জানিস না, এসব ছোট ছোট কুচো মাছ আমি রাখি না, বড় বড় দামি মাছ বিক্রি করি। যা তো তুই আমার দোকানের সামনে থেকে যা। শেখরদা, আপনি আমার কাছ থেকে নিন তো, একেবারে বাছাই করা বড় বড় মাছ। নিয়ে আয়, তবে বেশি দাম চাইবি না কিন্তু, আমি যেমন ঠিক বুঝবো তেমনই দেবো। সুমনদার কাছে যাই, সুমনদা নিশ্চয়ই আমার মাছগুলো নেবে। সুমনদা, আজ কুচো মাছ এনেছি, তুমি নেবে? হ্যাঁ ভাই, এসো। জানোই তো বড় মাছ কেনার টাকা আমার কাছে নেই, তাই ছোটখাটো মাছ কিনেই অল্প দামে বিক্রি করি। যা লাভ হয় তাতেই আমি খুশি। দাদা, আপনি সত্যিই বড় ভালো মানুষ। ওসব কথা ছাড়ো ভাই, দাও মাছগুলো দাও। জেলেটির কাছ থেকে সুমন তার সাধ্যমতো ছোট মাছ কিনে রাখলো বিক্রি করার জন্য। যখন জেলেরা মাছ বিক্রি করে চলে গেল, তারপর দুজন ক্রেতা এলো সুমনের দোকানে। আসুন বাবু, আসুন, টাটকা মাছ নিয়ে যান। তা রুই কাতলা আছে নাকি? রুই আছে বাবু, একেবারে জ্যান্ত, তবে ছোট সাইজ। এই মাছটারে ওজন করো তো দেখি। দূরে বসে সুমনের দোকানে আসা ক্রেতাদের লক্ষ্য করছিল শেখর। সুমনের দোকানে দেখছি দুজন খদ্দের এসেছে। না, ওদেরকে আমার দোকানে টানতে হবে। বড় মাছ নিয়ে যান, বড় মাছ, রুই কাতলা বোয়াল ইলিশ, যত বড় নেবেন তত স্বাদ পাবেন। আর আসুন আসুন। বাবুদা, দেখো দেখো, ওনার কাছে অনেক বড় বড় মাছ আছে, ওই মাছের স্বাদও ভালো। চলো ওনার দোকানেই যাই। চলো তাহলে। ও হ্যাঁ, তোমার মাছটা রাখো, ওজন করতে হবে না। তা হ্যাঁ গো দাদা, বড় কাতলাগুলো কত করে দিচ্ছ? বড়গুলো 400, আর এগুলো 380 টাকা, যেটা খুশি নিন। না না, গোটা মাছ নেবো না দাদা, 250-র মতো নেবো। নিলে গোটাই নিতে হবে, 250 মাছ বেচি না। কিন্তু আমাদের তো অল্পই লাগবে, তাছাড়া এই মাছগুলোর দাম বেশি পড়বে। টাকা নেই পকেটে, এদিকে রুই কাতলা কিনতে এসেছে। ভালো মাছ কিনতে গেলে টাকা লাগে, বুঝেছেন? টাকা যখন নেই তখন মাছ কিনতে হবে না, সবজি আর ডিম কিনেই বাড়ি যান। খুব বাজে ব্যবহার আপনার। আমরা কি কিনবো সে কথা আপনি বলার কে? চলো বাবুদা, এখানে মাছ কিনতে আসাই ভুল হয়েছে, এখানের পরিবেশটা খারাপ। হ্যাঁ চলো চলো, এই আড়ত থেকে আর কোনোদিনও মাছ কিনতে আসবো না। ক্রেতা দুজন প্রচন্ড রাগ আর বিরক্তি নিয়ে চলে গেল। এরকম ভাবেই শেখরের জন্য আড়তের মাছ বিক্রেতাদের বদনাম হতে লাগলো। সুমনের ভালো ব্যবহারের জন্য অবশ্য তার কাছে মাছ কিনতেও অনেক গ্রামবাসীরা আসত। একদিন সুমন বসেছিল, এমন সময় একজন ক্রেতা এলো তার দোকানে। আসুন দাদা, ভালো আছেন তো? ভালো আছি ভাই, পুঁটি মাছ নিতে এলাম। তোমার বৌদি আজ পুঁটি মাছের ঝোল রাঁধবে। মোরলা পুঁটি সব আছে, বলুন কতটা দেব? 500 গ্রাম দাও। ভালো ট্যাংরা আছে দাদা, নিতে পারেন। আপনার ছেলে তো ট্যাংরা খেতে ভালোবাসে, খোকনের কথা ভেবে বড় ট্যাংরাগুলো সরিয়ে রেখেছিলাম। খুব ভালো করেছো, সত্যি ট্যাংরাগুলো বেশ বড় দেখছি। দাও, ট্যাংরাও দিয়ে দাও। হ্যাঁ দাদা। তখনই সুমনের দোকানে আরেকজন ক্রেতা এলো। এই তো কাকাবাবু এসেছেন, শরীর ঠিক আছে তো? গত 2 দিন আসেননি, চিন্তা হচ্ছিল খুব। হ্যাঁ সুমন, ভালো আছি। আমার শালার ছেলের বিয়ে ছিল, সেখানেই গেছিলাম। বাহ, খুব ভালো। আপনি কই মাছ নেবেন বলেছিলেন, আর জ্যান্ত কটা কই আছে। তাই নাকি? দাও দাও, কেজি খানেক দাও। শেখর দেখছিল সুমনের কাছে মাছ কেনার জন্য গ্রামবাসীরা ভিড় করে রয়েছে। খরিদ্দারদের নিজের দোকানে ডাকার জন্য সে চিৎকার করতে লাগলো। বড় বড় টাটকা মাছ আছে, নিয়ে যান নিয়ে যান, যত বড় মাছ তত বেশি স্বাদ। ওই যে শেখর ডাকছে। না না, ওর যা ব্যবহার, ওর কাছ থেকে মাছ কেনাই ছেড়ে দিয়েছি। এবার থেকে তুমিও বড় মাছ রাখা শুরু করো সুমন, তাহলে আমার সুবিধা হয়, অন্য কারোর কাছে আর যেতে হয় না। হ্যাঁ কাকাবাবু, আপনাদের কৃপায় ভালোই লাভ হচ্ছে, এবার থেকে বড় মাছ রাখতে পারবো। সুমনের ভালো ব্যবহারে তার দোকানে ক্রেতা বাড়তে লাগলো। অপরদিকে অহংকারী শেখরের খারাপ ব্যবহারের জন্য তার মাছ বিক্রি বন্ধ হতে লাগলো। শেখর খালি ভাবতো কিভাবে সুমনের মাছ বিক্রি কমিয়ে নিজের মাছ বিক্রি বাড়ানো যায়। একদিন
সে এক শিশি ওষুধ নিয়ে এলো। মাছের ঝুড়িটা রেখে সুমন গেল কোথায়? এই সুযোগ, এখনই বরং ওষুধটা মিশিয়ে দিই। শেখর সুমনের মাছের ঝুড়িতে ওষুধ মেশাচ্ছিল। এমন সময় একজন জেলে মাছ নিয়ে উপস্থিত হলো। এ কি, সুমনদার মাছে শেখরদা কি মেশাচ্ছে? শেখরদা, আপনি সুমনদার মাছে কি মেশাচ্ছেন? হ্যাঁ, কে? ও রঘু, তুই? এটা হলো ওষুধ। বেলা বাড়ার সাথে সাথে মাছ খারাপ হয়ে যায়, সেই জন্যে সুমন আমাকে ওষুধ আনতে বলেছিল। এই ওষুধে মাছ ভালো থাকে, বুঝলি? সুমন আমাকে বলল ওর মাছে যেন ওষুধটা মিশিয়ে দিই। ও আচ্ছা, সুমনদা কোথায়? এই আশেপাশে গেছি হয়তো কোথাও, একটু অপেক্ষা কর, এখনই চলে আসবে। পরের দিন সুমনের কাছে মাছ বিক্রি করতে এলো রঘু জেলে। আজ বেশি মাছ নেব না রঘু, কাল সব মাছ নষ্ট হয়ে গেছিল। মাছ যাতে খারাপ না হয় তার ওষুধ দিলেন, তাও কি করে এমন হলো? ওষুধ দিয়েছি? কই না তো। কি ব্যাপার, ঠিক করে বলো তো রঘু। কাল আপনি মাছের ঝুড়ি রেখে কোথাও গেছিলেন, তখন দেখলাম শেখরদা আপনার মাছে কিছু মেশাচ্ছেন। সে কি? হ্যাঁ, আমাকে বলল মাছ যাতে খারাপ না হয় সেই ওষুধই মেশাচ্ছে, আর আপনিই নাকি আনতে বলেছেন। বুঝেছি, ওটা নিশ্চয়ই মাছ পচানোর ওষুধ ছিল। হিংসা করেই শেখরদা এমন করেছে বোধহয়। তুমি চলো তো, আড়তের মালিকের কাছে সবকিছু বলবে। রঘুকে নিয়ে সুমন গেল আড়তের মালিকের কাছে। সব ঘটনা শুনে তিনি খুব রেগে গেলেন, ডেকে পাঠালেন শেখরকে। শেখর, তুমি খুব অহংকারী আর সবার সাথে দুর্ব্যবহার করো জানতাম, কিন্তু তুমি আজকে অনেক বড় অন্যায় করেছো। সুমনের ওপর তুমি হিংসা করে ওর মাছ খারাপ করে দিয়েছো। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন। সুমনের অনেক টাকার ক্ষতি হয়ে গেছে, তাছাড়া তোমার ব্যবহারে আড়তের বদনামও হয়েছে অনেক। তোমাকে ক্ষমা করা সম্ভব নয়। কাল থেকে তুমি আড়তে আর বসতে পারবে না। যাও, বেরিয়ে যাও এখান থেকে। মাথা নিচু করে সেখান থেকে চলে গেল শেখর। এভাবেই অহংকারী শেখরের মাছ ব্যবসা বন্ধ হলো, পতন হলো তার অহংকারের। অপরদিকে সৎ ও সরল মানুষ সুমনের ব্যবসায় অনেক উন্নতি হতে লাগলো। বাজারে নাকি হাট বসেছে, চল আমরা সবাই গিয়ে দেখে আসি কেমন হাট বসেছে। এ তো খুব ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, চলো মামা, সবাই মিলে একসাথে যাই। গিয়ে আমার বাজার করাও হবে আর তোমাদের হাট দেখাও হবে। কিন্তু বাড়িতে কে থাকবে? বাবা, তোমরা চিন্তা করো না, বাড়িতে আমি আছি। তোমরা যাও, হাট থেকে ঘুরে এসো। তারপর বিমলের স্ত্রী ও মামা মামি চারজন মিলেই হাটের দিকে রওনা দিল। তারা হাটে এসে দেখল বিভিন্ন জায়গায় সবজি, জামাকাপড়, খাবার দাবারের দোকান বসেছে। তারা দোকানে কেনাকাটি করছিল। ঠিক এমন সময় এক ঠেলাগাড়ি থেকে পকোড়াওয়ালা জোরে জোরে চিৎকার করতে লাগলো। এই যে দাদা দিদিরা, কোথায় যাচ্ছেন? খেয়ে যান পচার স্পেশাল পকোড়া। একবার খেলে কখনো ভুলতে পারবেন না, মাত্র 20 টাকায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাই আর দেরি না করে এক্ষুনি চলে আসুন আমার দোকানে আর খেয়ে যান পচার স্পেশাল পকোড়া। আরে, ও কি পকোড়া বিক্রি করছে না জামা কাপড় বিক্রি করছে যে এমনভাবে খদ্দেরকে ডাকছে? মামা সেই পকোড়াওয়ালাটিকে খুব ভালো করেই লক্ষ্য করছিল এবং সে দেখল কিছুক্ষণের মধ্যেই গাদা লোকের ভিড় জমে গেল সেই ঠেলাগাড়ির সামনে। ও কিছুক্ষণের মধ্যেই তার সমস্ত পকোড়া বিক্রি হয়ে গেল। তারপর তাদের সমস্ত বাজারের কেনাকাটি করে বিমল ও বিমলের স্ত্রী এবং মামা মামি চারজন মিলেই বাড়ি ফিরে এলো। ও কিছুক্ষণ পর অনিমা পকোড়া বানিয়ে মামা ও মামিকে দিল। আহা, সুস্বাদু গো। তোমার পকোড়া অনিমা যে কিভাবে বানাও আমাকে একটু বলবে, তাহলে আমিও গিয়ে বাড়িতে বানাতে পারি। তাহলে বিমল, তোর বউ তো খুব সুন্দর পকোড়া বানায়, তা তুই এই পকোড়া বাজারে গিয়ে বিক্রি করতে পারিস তো? তোর ছেলে তো এমনিতে কোনো কাজ বাজ কিছু পাচ্ছে না, বাজারে গিয়ে তোরা এই পকোড়া বিক্রি করলে অনেক টাকা লাভ করতে পারবি। এটা কি করে হবে মামা? আমার যে ফ্যাক্টরিতে কাজের খুব চাপ, 12 ঘন্টা ডিউটি করতে হয়। আরে, তোকে কে করতে বলছে? তোর ছেলেও তো করতে পারে। সে হবে খন, এখন অনেক রাত হতে চলেছে।
তোমরা তাড়াতাড়ি পকোড়াটা খেয়ে নাও, দিয়ে রাতের ভাতটা খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো, না হলে যে অনেক রাত হয়ে যাবে। তারপর তারা আজকের মতো সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। এবং পরের দিন সকালবেলা মামা ও মামি তাদের বাড়ি যাওয়ার জন্য তৎপর হয়ে ওঠে। মামা মামি, তোমরা আর কদিন থেকে যেতে পারলে না? আবার তো সেই কত বছর পর আসবে। হ্যাঁ গো অনিমা, তুমি যেটা বলেছো একদম ঠিকই বলছো, কিন্তু বাড়িতে যে চৈতালি, বিদ্যু আর ওর ঠাকুমা একা রয়েছে। হ্যাঁ রে বিমল, তোর ভাই বোন দুটো বাড়িতে একা রয়েছে, তাই আমাদের আর বেশি দিন থাকলে হবে না। তোরা চিন্তা করিস না, আমরা পরে আবার আসবো। আর রনিমার হাতে বানানো স্পেশাল পকোড়া অবশ্যই খেয়ে যাব। তারপর মামা ও মামি তাদের বাড়ির দিকে রওনা দিল। রাত ঘনিয়ে পরের দিন সকাল হলো। কই গো, খাবারটা দাও, দেরি হয়ে যাচ্ছে যে। কারখানায় দেরি করে গেলে কন্ট্রাক্টর আবার কথা শোনাবে আমায়। এই তো গো, তোমার ভাত রেডি হয়ে গেছে, আমি এই ব্যাগে ভরে তোমায় দিচ্ছি। এই বলে অনিমা রান্নাঘর থেকে ব্যাগে করে বিমলের জন্য ভাত বেড়ে দেয় এবং সেই ভাত নিয়ে বিমল গুটি গুটি পায়ে তার ফ্যাক্টরির দিকে রওনা দেয়। ও কিছুক্ষণ পর যখন বিমল তার ফ্যাক্টরির সামনে এসে উপস্থিত হয়, সে দেখে তার ফ্যাক্টরিতে তালা দেওয়া ও তার ফ্যাক্টরির সামনে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। কি গো সুকুমারদা, কি এমন হয়েছে? কারখানা বন্ধ কেন, আর গেটেই বা তালা মারা কেন? আর বলিস না রে ভাই বিমল, আমাদের কারখানার মালিক আমাদের যে পুরো ডুবিয়ে দিল। কেন, কি এমন হয়েছে? আর বলিস না রে ভাই, কারখানার মালিক নাকি ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছিল, আর সেই টাকা শোধ করতে পারেনি বলে ব্যাংকের লোক এসে আমাদের কারখানা বন্ধ করে দিয়ে চলে গেছে। কি বলো গো সুকুমারদা, তাহলে আমাদের মতো এই গরিব মানুষগুলোর কি হবে? আমরা যে না খেতে পেয়ে মারা যাব। কি করব ভাই বল, সবই ওই ওপরওয়ালার ইচ্ছা। তারপর বেচারা বিমল আর কি করবে, মনমরা হয়ে ফ্যাক্টরির থেকে সে বাড়ির দিকে পুনরায় রওনা দেয় এবং কিছুক্ষণ পর সে তার বাড়িতে এসে পৌঁছায়। কি গো, আজ তুমি এত তাড়াতাড়ি ফ্যাক্টরি থেকে চলে এলে, আর তোমার মুখখানা অমন ফ্যাকাশে লাগছে কেন গো? কিছু হয়েছে ফ্যাক্টরিতে? আর বলো না, আমার সব গেল। এবার আমাদের তিনজনের পেট কিভাবে চলবে? কেন, কি এমন হয়েছে সেটা তো বলো, এত উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? আমাদের কারখানার মালিক ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছিল, আর সেই টাকা শোধ দিতে না পারায় ব্যাংক কর্তৃপক্ষ আমাদের কারখানা বন্ধ করে দিয়েছে। কি বলো গো তুমি? এ কি অশুভ কথা শোনালে! এবার যে দেখি আমাদের সবাইকে পথে বসতে হবে গো। বাবা, তুমি চিন্তা করো না, আমাদের পথে বসতে হবে না। কি বলিস রে শ্যামল, তোর বাবা কাজ না করলে আমরা খাবো কি? তোর বাবার যে কাজ চলে গেছে রে বাবা। বাবার কাজ নেই তো কি হয়েছে মা, ওপরওয়ালা তো আমাদের অন্য একটা পথ খুলে দিয়েছে। তা কি এমন পথের কথা বলছিস তুই? কিছুই তো বুঝতে পারছি না। আরে বাবা, মায়ের হাতের পকোড়ার তো খুব টেস্ট, আমরা তো সেই পকোড়া বানিয়ে সেটা নিয়ে বাজারে গিয়ে বিক্রি করতে পারি। আর যদি সেই পকোড়া মানুষের পছন্দ হয় তাহলে তো আমাদের অনেক টাকা লাভ হবে, আর আমাদের সংসারটাও খুব ভালো চলবে। বাহ শ্যামল, তুই তো বেশ ভালো বুদ্ধি দিয়েছিস। তাহলে আর দেরি নয়। অনিমা, শুনছো? আমি এক্ষুনি যাচ্ছি পকোড়া বানানোর সব সরঞ্জাম আনতে। তারপর তুমি পকোড়া বানিয়ে দিও। আমরা আজই যাব বাজারে পকোড়া বিক্রি করতে। ঠিক আছে, তাহলে সমস্ত সরঞ্জাম আমি এখন রেডি করে ফেলছি। এই বলে বিমল তক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে রওনা দেয় এবং কিছুক্ষণ পর সে বাজারে গিয়ে সমস্ত কেনাকাটি সেরে বাড়ি ফিরে আসে এবং সেই সরঞ্জামগুলো নিয়ে অনিমা রান্নাঘরে গিয়ে পকোড়া বানিয়ে রেডি করে ফেলে। তারপর সেই পকোড়া বিমল ও তার ছেলে শ্যামল তাদের একটা ছোট্ট ঠেলাগাড়িতে করে বাজারের দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর তারা বাজারে এসে পৌঁছায়। বাজারে এসে তারা দেখে পচাদা তার পকোড়ার গাড়ি করে পকোড়া বিক্রি করছে, আর ঠিক তার পাশেই বিমল ও তার ছেলে তাদের পকোড়ার গাড়িটা লাগায়। পকোড়া নিয়ে যান, পকোড়া, একদম গরম গরম পকোড়া। এই যে বন্ধুগণ, তাড়াতাড়ি চলে এসো আর খেয়ে যাও একদম স্পেশাল পকোড়া, খুবই কম দাম, সাথে চাটনিও পাবেন একদম বিনামূল্যে। বিমলের মুখে এমন কথা শুনে পাশের দোকানদার অর্থাৎ পচাদা হিংসায় জ্বলে ওঠে
ও মনে মনে বলতে থাকে, এ আবার কোন হতচ্ছাড়া রে, আমার ঠেলা গাড়ির পাশে নিজের ঠেলা গাড়ি লাগিয়ে পকোড়া বিক্রি করছে। তারপর পচাদা তক্ষুনি জোরে জোরে চিৎকার করে খরিদ্দারদের নিজের দোকানের দিকে ডাকতে থাকে। ও দাদারা, ও দিদিরা, দূরে দাঁড়িয়ে কি দেখছেন? এখনই চলে আসুন পচার দোকানে আর খেয়ে যান পচার স্পেশাল পকোড়া, মাত্র 20 টাকা। পচাদার মুখে এমন ডাক শুনেও সমস্ত খদ্দের তার দোকানে যায়নি। কিছু খদ্দের বিমলের দোকানে এসেও হাজির হয়। কিরে বিমল, নতুন দোকান দিলি নাকি? তা তোর পকোড়া খাইতে ভালো হবে তো? না হইলে কিন্তু 1 টাকাও দেব না। আরে কাকু, একবার খেয়ে তো দেখুন, যদি ভালো না লাগে তাহলে টাকা দিতে হবে না। কি কোস রে শ্যামল, ভালো না লাগলে টাকা দিতে হইব না? তোরা কি পকোড়ার ব্যবসায় অফার দিছিস নাকি? হ্যাঁ গো বিনয়দা, আমার ছেলে ঠিকই বলেছে। তোমাদের যদি পকোড়া খেতে না ভালো লাগে তোমাদের টাকা দিতে হবে না। কই দে দেখি তাইলে, আমারে তোদের পকোড়া দে, কেমন খাইতে দেখি। এই তো কাকু, এই নিন। শ্যামল খদ্দেরটাকে পকোড়া দেয় এবং সেই পকোড়া খদ্দেরটি মুখে নিয়েই একেবারে চমকে ওঠে। আরে এ কিরে বিমল, তোদের পকোড়া তো দারুণ খাইতে। দে দে, আমারে আরো 4-5টা পকোড়া প্যাক করে দে, আমি বাড়ি নিয়ে যাই। কি বলো হরিদা, বিমলের পকোড়া দারুণ খাইতে? বিমল, তাইলে আমারও 1 প্লেট পকোড়া দে, আর চাটনিটা একটু বেশি কইরা দিস। এই তো দিচ্ছি, এই নাও। এভাবেই গোটা বিকেল জুড়ে বিমল ও তার ছেলে শ্যামল দুজনেই বেশ ভালো রকম পকোড়া বিক্রি করে এবং তাদের পকোড়া বিক্রি হয়ে গেলে তারা তাদের ঠেলাগাড়ি নিয়ে বাড়ি চলে আসে। আর এদিকে পচাদা তার পকোড়া গাড়ির সামনে দাঁড়িয়ে হাই হুতাশ করতে থাকে। এ কি, মাত্র 1 টাকা? আবার কিছু পকোড়াও বেঁচে গেছে। এই সব হয়েছে ওই বেটা বিমলের জন্য। না, আজ আর কিছুই হবে না, যাই, বাড়ি যাই। এই বলে পচাদাও তার গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। আর এদিকে বিমল তার বাড়ি এসে পৌঁছায়। এই দেখো গিন্নি, আজ কত টাকা লাভ হয়েছে। তোমার পকোড়া খেয়ে তো সবাই খুব খুশি। আমার বানানো পকোড়া গ্রামের মানুষ পছন্দ করছে। আরে পছন্দ করেছে মানে সবাই তো 2 বার করে খেয়েছে। চলো, অনেক রাত হলো, দেরি না করে তাড়াতাড়ি ভাত খেয়ে নি। তারপর সকাল সকাল আবার তোমাকে উঠে পকোড়া বানাতে হবে। তারপর আমি আবার নিয়ে বাজারে যাব। চলো তাড়াতাড়ি খেয়ে দেনি। তারপর আজকের মতো বিমল এবং তার স্ত্রী ও সন্তান মিলে ঘুমিয়ে পড়ে। এবং বিকেলবেলায় বিমল ও তার ছেলে তাদের গাড়ি নিয়ে পৌঁছে যায় বাজারে। এ কি, দেখছি বেটা বিমল ভারী মজা পেয়েছে, আজকে আবার বেশি করে পকোড়াও ভেজে নিয়ে এসেছে। কালকের মতো আজকেও কিছুক্ষণের মধ্যেই লোকজনের ভিড় বিমলের দোকানে ছেয়ে যায়। তারপর কিছুক্ষণের মধ্যেই বিমলের সমস্ত পকোড়া বিক্রি হয়ে যায় ও বিমল ও তার ছেলে বাড়ি চলে আসে। আর এদিকে পচাদা কালকের মতোই তার পকোড়ার গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে। না, এ তো আর সহ্য করা যাচ্ছে না। এভাবে চলতে থাকলে যে 2 দিন বাদে আমায় রাস্তায় নামতে হবে। না, এর একটা ব্যবস্থা আমার করতেই হবে। এই বলে পচাদা তার গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দেয় এবং তার কিছুক্ষণ পরেই সে পৌঁছায় গ্রামের এক ওষুধের দোকানে এবং সেই ওষুধের দোকানে সে কিছু টাকা দিয়ে কি যেন একটা ওষুধ সঙ্গে করে নিয়ে যায়। আর তারপর যখন বিমল ও তার ছেলে তাদের পকোড়ার গাড়ি নিয়ে বাজারে আসে, ঠিক সেই সময় পচাদাও তার পকোড়ার গাড়ি নিয়ে আসে এবং চিৎকার করে বলতে থাকে, ও দাদা ভাই, ও দিদিরা, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? চলে আসুন আর পচার স্পেশাল পকোড়া খেয়ে যান, আর সাথে পান চাটনি, একদম বিনামূল্যে। কলকাতার স্পেশাল চাটনি, যেটা একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। এ কিরে সুকুমার, পচা কি তার পকোড়ার সাথে নতুন কোনো স্পেশাল চাটনি দিচ্ছে নাকি? চলো তো গিয়ে দেখি কি সেই স্পেশাল চাটনি। কি গো পচাদা, কি এমন স্পেশাল চাটনি আনছো? কই দাও দেখি, আমারে 2টা পকোড়া দাও, আর যদি ভালো না হয় তাইলে কিন্তু তুমি টাকা পাবা না। আরে ঠিক আছে ঠিক আছে, একবার খেয়ে তো দেখো, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই পকোড়া আর চাটনি। এভাবে লোভী পচা লোভের ফাঁদে পড়ে বেচারা নিরীহ গ্রামবাসীদের সেই ওষুধ দেওয়া চাটনি খাইয়ে গ্রামের মানুষজনকে মোহিত করে তুলেছে। আর মানুষজন অজান্তেই
একের পর এক পকোড়া খাচ্ছে, আর এভাবেই কয়েক মিনিটের মধ্যে পচার সমস্ত পকোড়া বিক্রি হয়ে যায়। আর অন্যদিকে বিমলের আজ একটা পকোড়াও বিক্রি হয় না। ও হতাশার সাথে বিমল ও তার ছেলে বাড়ি ফিরে আসে। গিন্নি, জানো আজ আমাদের একটাও পকোড়া বিক্রি হয়নি। কেন গো, আজ তোমাদের একটা পকোড়াও কেন বিক্রি হয়নি? আর বলো না, পচাদা তার পকোড়ার সাথে কি এমন একটা চাটনি দিচ্ছে কে জানে, যাতে করে সব গ্রামের মানুষ তার দোকানেই ছুটে যাচ্ছে। না, এ বিষয়ে আর কথা বলতে ভালো লাগছে না। চলো আজ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন আবারও তারা বাজারে যায় তাদের পকোড়া বিক্রি করতে, কিন্তু আজও তাদের একটা পকোড়াও বিক্রি হয় না। অথচ পচার পকোড়ার দোকানে ঝাঁকে ঝাঁকে লোক যেন ভিড় করে, আর কয়েক মিনিটের মধ্যেই তার সমস্ত পকোড়া বিক্রি হয়ে যায় এবং সে প্রচুর টাকা লাভ করে। বাহ, আজ দেখছি অনেক টাকা লাভ হয়েছে। আর ঠিক হয়েছে বেটা বিমল, তোর একটাও পকোড়া বিক্রি হয়নি। ভাগ্যিস ওই ওষুধটা পেয়েছিলাম, তাই তো আজ এত টাকা লাভ করতে পেরেছি। না, এই ওষুধের ব্যাপারে কাউকে বলা যাবে না। পচা তার গাড়ি নিয়ে বাড়ি চলে যায়, আর অন্যদিকে হতাশ হয়ে বিমল তার বাড়ি ফিরে আসে। কি গো, তোমার মুখটা এমন শুকনো শুকনো দেখাচ্ছে কেন? আজও কি একটাও পকোড়া বিক্রি হয়নি? না গো, একটাও পকোড়া বিক্রি হয়নি। এভাবে চলতে থাকলে যে আর কদিন পর আমাদের পথে বসতে হবে। তুমি চিন্তা করো না গো, ওপরওয়ালা কিছু না কিছু একটা ব্যবস্থা করবেন। চলো চলো, আর মন খারাপ করে কাজ নেই, ভাত খেয়ে সকলে ঘুমিয়ে পড়ি চলো। তারপর তারা দুঃখের সাথে আজকের মতো ঘুমিয়ে পড়ে। এবং পরের দিন আবারও বিমল ও তার ছেলে তাদের পকোড়া গাড়ি নিয়ে বাজারে এসে উপস্থিত হয়, এবং সাথে পচাও তার পকোড়ার গাড়ি নিয়ে তাদের সাথে হাজির হয়। ঠিক এমন সময় একটা গাড়ি এসে বিমলের গাড়ির সামনে দাঁড়ায়, আর সেই গাড়ি থেকে একটা ভদ্রলোক নেমে আসে। এই যে ভাই, পকোড়া কত করে দিচ্ছ? তা দাও দেখি আমাকে দুটো। বিমল খুব খুশি হয় এবং সেই ভদ্রলোকটিকে সে পকোড়া দেয়। ভদ্রলোকটি তার পকোড়া খেয়ে খুবই প্রশংসা করে। বাহ ভায়া, তোমার পকোড়া তো খুব সুস্বাদু খেতে, চালিয়ে যাও তোমার ব্যবসা। এই বলে ভদ্রলোকটি বিমলের কাছে পকোড়া খেয়ে তার কিছুক্ষণ পর চলে যায় পচার পকোড়ার গাড়ির সামনে। এই যে ভায়া, শুনলাম নাকি তোমাদের গ্রামে কে যেন খুব স্পেশাল পকোড়া বিক্রি করে, তাও আবার স্পেশাল চাটনি দিয়ে, যা লোকজন খেয়ে নেশায় মোহিত হয়ে যায় আর বারবার সেই পকোড়া খেতে চলে আসে। তুমি কি চেনো সেই পকোড়াওয়ালাকে? আজ্ঞে বাবু, আমি সেই স্পেশাল চাটনি দিই আমার পকোড়াতে, যা মানুষজন একবার খেলে নেশায় বশীভূত হয়ে আবার খেতে চলে আসে। ও তাই নাকি? তাহলে দাও, আমাকে দুটো পকোড়া দাও, আমি খেয়ে দেখি কেমন খেতে তোমার স্পেশাল পকোড়া। তারপর পচা সঙ্গে সঙ্গে দুটো পকোড়া সেই ভদ্রলোকটিকে দেয়, এবং সেই ভদ্রলোকটি পকোড়া খেয়ে খানিকক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় এবং মাথাটা ঝিমঝিম করতে থাকে তার। আর এই ঘটনা ঘটার পর তিনি তার পকেটে হাত দিয়ে ফোন বের করে এবং কাকে যেন ফোন করে। আর কিছুক্ষণের মধ্যেই কয়েকজন পুলিশ অফিসার এসে হাজির হয় পচার পকোড়ার দোকানের সামনে। এই যে মিস্টার পচা, গ্রামের মানুষকে আর কতদিন ঠকাবে? চলো এবারে আপনাকে লকআপে ভরে রামধোলাই দেওয়া যাক। কেন স্যার, আমি কি এমন করেছি? ভাজা মাছটা উল্টে খেতে জানেন না দেখছি। এই যে লোকটাকে দেখছেন, ইনি হলেন আমাদের স্যার। ইনি ছদ্মবেশ নিয়ে আপনার দোকানে এসেছিলেন। কেন জানেন? আমাদের কাছে কমপ্লেন এসেছিল যে এই গ্রামে কেউ একজন নেশার ওষুধ মিলিয়ে পকোড়া বিক্রি করছে, যা খেয়ে গ্রামের কয়েকজন লোক অসুস্থ হয়ে পড়েছে এবং তারা হাসপাতালে ভর্তি। আর এই খবর পেয়ে আমাদের স্যার প্ল্যান করে তোমাকে ধরার জন্য। তাই আর বেশি কথা না বলে চুপচাপ চলো থানায়। এভাবেই লোভী পকোড়াওয়ালাকে শাস্তি দিল পুলিশওয়ালা স্যার, এবং তারপর থেকে সেই গ্রামে বিমলের পকোড়া মানুষজন খেতে থাকলো, এবং বিমল ও তার পরিবার খুব সচ্ছলভাবে তাদের জীবনযাপন করতে থাকলো।